আবারও চলে এলাম তোমাদের সামনে আজকের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের একটি ক্লাস শিলা ও মাটি, যেটা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন থাকে, সেগুলি অনেক সময় পারা যায় বা অনেক সময় পারা যায় না, কিছুটা বোঝার ঘাটতি থাকে। তো আজকে এই শিলা ও মাটি চ্যাপ্টারটি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব। তোমরা এইভাবে বাড়িতে স্টাডি করবে, পরবর্তীতে এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে আমি এইগুলো থেকে এমসিকিউ বা কোনো কোশ্চেন নিয়ে আমরা সেগুলো আলোচনা করব। তাহলে শিলা ও মাটি এই যে অধ্যায়টি, এই অধ্যায়টি আগে আমরা শিলার বিস্তারিত জানব। দেখো, অনেক সময় এই খেলা খেলেছ, পিট্টু খেলা খেলোনি তো? অনেকে আবার খেলেছ। তো এইগুলো দেখো, একটা বড় পাথর, তারপরে তার থেকে একটু ছোট পাথর, তার থেকে একটু ছোট পাথর, তার থেকে একটু ছোট পাথর, তারপরে একদম ছোট, এরকমভাবে সাজানো হয়। এই কখনো এই ছোটোর ওপরে বড় বড় পাথর এরকমভাবে রাখা যাবে? সেরকম রাখা যাবে না, হয়তো দুই একটা রাখা যাবে, কিন্তু তার পরবর্তী সেটা পড়ে যাবে। এইবার এই বড় পাথর, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, তাহলে এই যে পাথর, এইগুলো কি সব? এইগুলো সব হলো শিলা। ঠিক আছে? রেল লাইন তোমরা দেখেছো? রেল লাইনে কি দেখো, যেরকম পাটাতন রাখা আছে, এখন তো সব জায়গায় আর কাঠের পাটাতন থাকে না, কিসের থাকে এখন? সিমেন্টের, কংক্রিটের। আচ্ছা, এর মধ্যে কিছু পাথর থাকে, এই পাথরগুলোর একটা নাম আছে, তাই তো? দেখবে পাথর থাকে। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে রেল লাইনে এরকম পাথর রাখা থাকে কেন? তারপরে আমরা লবণ খেয়েছি, যেটাকে নুন বলছে, বিট লবণ খেয়েছি। খাবার সোডা, এটা আমাদের খাওয়া হয়। ফটকিরি, এটা ওই দাড়ি কাটার পরে এরকম ঘষানো হয় গালে, যেটা হচ্ছে তোমার এই পাথর এক ধরনের। পেন্সিলের শীষ, এই যে শীষটা, এটাও হচ্ছে এক ধরনের পাথর। তাহলে এই জিনিসগুলো তো সবই একটা পাথর টাইপের, কিন্তু এগুলো কি আদতেই পাথর? না, এইগুলো সব এক একটা খনিজ পদার্থ। এগুলো কিন্তু সব মাটির তলা থেকেই পাওয়া যায়। আর লবণটা হচ্ছে এই তোমার খাদ্য লবণ, যেটা সেটা হচ্ছে সমুদ্রের জল থেকে পাওয়া যায়। তো খনিজ এরকমভাবে পাওয়া যায়। আর এই খনিজগুলোই কিন্তু, হ্যাঁ, আবার একটা শিলা গঠন করতে সাহায্য করে। তাহলে এই যে নুন, বিট নুন, খাবার সোডা, ফটকিরি, পেন্সিলের শীষ, এগুলো পাথরের মতো, আমি মানছি এগুলো, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে খনিজ পদার্থ, মাটির নিচে পাওয়া যায়, এটা সমুদ্রে জলে পাওয়া যায়। আর এই যে এরকম নানা খনিজ দিয়েই কি গঠিত? শিলা গঠিত। তাহলে পিট্টু খেলার পাথর বা রেল লাইনের পাথর আসলে কি? শিলা, তাই তো? এইগুলো কিন্তু শিলা। আর এই যে পেন্সিলের শীষ, এগুলো কি? এগুলো সব একটা খনিজ পদার্থ। আচ্ছা, পেন্সিলের শীষটি আসলে কি জানো? এটা হচ্ছে গ্রাফাইট। আচ্ছা, পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। তাহলে এই যে ভূপৃষ্ঠটা আমরা বলছি, এটা তাহলে কি দ্বারা গঠিত? শিলা দ্বারা গঠিত। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা। তাহলে শিলার মধ্যে কি থাকবে? খনিজ পদার্থ। বিভিন্ন ধরনের শিলা। এবার শিলা হচ্ছে 3 রকমের, ঠিক আছে? এক হচ্ছে আগ্নেয় শিলা, 2 হচ্ছে পাললিক শিলা, আর 3 হচ্ছে রূপান্তরিত। আগ্নেয় শিলাটা প্রথম তৈরি হয়। জন্মের সময় পৃথিবী ছিল একটি আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা। গ্রানাইট আর ব্যাসল্ট হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার পাললিক শিলাটা কি? বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী, বায়ু দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পর শক্ত হয়ে তৈরি হয় পাললিক শিলা।
পাললিক শিলার উদাহরণ কী কী? বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এগুলো হচ্ছে পাললিক শিলা। এগুলো পড়ে রাখতে হয় উদাহরণগুলো। এবার পাললিক শিলার বৈশিষ্ট্য কী? শিলা হচ্ছে নরম, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘরবাড়ি তৈরি হয়। চুনা পাথর অনেক কাজে লাগে, সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। এটাও পড়ে রাখবে। এবার দেখো রূপান্তরিত শিলা, লাস্ট। আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে, তাহলে তাপে আর ভূপৃষ্ঠের চাপে, ভূগর্ভের তাপে আর ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে তৈরি, যেটা মার্বেল পাথরের। খুব আসে, তাজমহল কিসের তৈরি? উত্তর হবে মার্বেল, মার্বেলের তৈরি। তাহলে পলি স্তর জমা হয়ে কোন শিলা গঠিত হয়? পাললিক। লাভা সঞ্চিত হয়ে আগ্নেয়। ভূগর্ভের তাপে ও চাপে হয় রূপান্তরিত। এগুলো সব শিলা। হালকা ও সহজে ভাঙে, পাললিক শিলা। খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী, খুব কঠিন ক্ষয় প্রতিরোধকারী, দেখা যাক কোনটা। খুব কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী হচ্ছে এই শিলা, সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে, এটা হচ্ছে রূপান্তরিত শিলা। আচ্ছা, শিলা থেকে মাটি, তাহলে এই যে মাটিটা ছেনছে পা দিয়ে, সেটা কি বুঝলে? যে এইগুলো এর মধ্যে কি মেশানো হয়েছে? জল মেশানো হয়েছে। তারপরে পা দিয়ে ছেনছে। তোমরা জানো ভালো করে যে ঠাকুর বা কোনো মূর্তি এগুলো তৈরি করতে কি লাগে? মাটি লাগে। আর মাটিটা কোথায় থেকে আসে? একটা শিলা থেকেই তো মাটি সৃষ্টি হয়। সেটা কীভাবে, সেটা এবার জানবো। দেখো, নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা বা নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে। কখনো টুকরো শিলাগুলো ওইখানেই পড়ে থাকে, কখনো দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে, বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যায়। ক্রমাগত ক্ষয় হয়ে এই ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাস হয়। রেগুলিত থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়। তাহলে মাটি তৈরির যে প্রক্রিয়া, সেটা হচ্ছে রেগোলিথ। এটা হচ্ছে মাটি তৈরির প্রাথমিক একক, ঠিক আছে? এই রেগোলিথ বা মাটি তৈরির প্রাথমিক প্রক্রিয়াই হচ্ছে এই রেগোলিথ। মাটি তৈরির প্রধান উপাদানই হচ্ছে রেগোলিথ। এই রেগোলিথ জিনিসটা কি? ধরো একটা পাথর, পাথরটা সূর্যের তাপে ধীরে ধীরে, এর মধ্যে তো যে বাইরের একটা উত্তাপ আর পাথরের ভিতরকার উত্তাপ, দুটোর তো একটা পার্থক্য রয়েছে, তাপমাত্রার একটা তো পার্থক্য রয়েছে। এর ফলে কি হবে? পাথরটা আস্তে আস্তে ক্র্যাক হবে, চিট ধরবে, তারপরে সেগুলো ক্ষয়ে যাবে, ছোট ছোট খণ্ডে পরিণত হবে। আবার ছোট ছোট খণ্ডগুলো সূর্যের তাপে আবার সেগুলোকে ছোট ছোট খণ্ডে পরিণত করবে, ছোট 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 একদম মুচমুচে পাতলা আবরণ তৈরি করবে। এই জিনিসটি হচ্ছে যেটাতে কোনো জৈব পদার্থ থাকবে না, জৈব পদার্থ থাকবে না। এইবার তৈরি হয়ে গেল এই রেগোলিথ। এইবার এই রেগোলিথের সঙ্গে যখনই জৈব পদার্থ অ্যাড হবে, মানে মিশ্রিত হবে, তখনই তৈরি হবে মাটি। বোঝা গেল? তাহলে এই যে প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা, নদীর স্রোতের দ্বারা শিলা ভাঙে, তাহলে শিলাটা ভাঙলো। কখনো টুকরো শিলাগুলো ওইখানেই পড়ে থাকলো, দূরে চলে গেল। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে, বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে গেল। ক্রমাগত ক্ষয় হয়ে এই ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাস হয়, রেগোলিথ হলো। রেগোলিথ অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়। এই যে নানা প্রক্রিয়া, এইটুকুর মধ্যে আছে জৈব পদার্থ অ্যাড, এইটা অ্যাড হচ্ছে, তবেই হচ্ছে মাটি। বোঝা গেল? আচ্ছা, মাটিতে কি থাকে দেখো। মাটিটাকে যদি আমরা 100% বা 100% যদি ধরি, তার মধ্যে এই 45%ই থাকে খনিজ পদার্থ। 45% কি থাকে? খনিজ পদার্থ। 5% থাকে কি? জৈব পদার্থ।
এই 5% হচ্ছে জৈব পদার্থ। এখানে ডাইরেক্ট লেখা নেই, আমি লিখে দিচ্ছি। 25% থাকে জল আর 25% থাকে বাতাস। এটা পরীক্ষায় খুব আসে, হয়তো এরকমভাবে আসবে, খনিজ, জৈব, বাতাস, জল। এবার হয়তো সাজাতে দিল। তাহলে খনিজ থাকে 45%, জৈব পদার্থ থাকে 5%, বাতাস 25, এটাও 25, এরকমভাবে আসতে পারে, এ আর বি মেলানো, তাই না? তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এই 5%-এর মধ্যে যদি 5%টাকে 100% ধরা হয়, তাহলে 80% পাওয়া যায় উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ, 10% পাওয়া যায় উদ্ভিদের পাতা ও শিকড়, আর 10% পাওয়া যায় অণুজীব। এই 5%-এর মধ্যে এটা থাকে। তাহলে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, মুখস্থ করে রাখবে, সব স্কুলে আসে। তাহলে মাটি সৃষ্টির প্রধান নিয়ন্ত্রক হচ্ছে শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর, তবে জলবায়ু উদ্ভিদ ও মাটি তৈরিকে প্রভাবিত করে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়। তাহলে যেখানে উষ্ণতার বৃষ্টি বেশি হয় সেখানে গিয়ে তাড়াতাড়ি মাটি তৈরি হয়। আর শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। আর উষ্ণ আর্দ্র হলে সেই মাটির গভীরতাটা বেশি হয়, মানে ডিপ গভীরতাটা বেশি হয়। আর যদি সেখানে শীতল ও শুষ্ক অঞ্চল থাকে তাহলে মাটির গভীরতা কী হবে? কম হবে, সেটাও লিখতে পারবে এখানে। আচ্ছা, 3 নম্বর দেখো, ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। তাহলে যদি এই পাহাড়ের গায়ে এইখানে যদি মনে করো একটা মাটি তৈরি হচ্ছে, গাছপালা থাকলেও এখানে মাটি তৈরি তাড়াতাড়ি হবে না এই রকম একটা জায়গায় তাড়াতাড়ি হবে? কোন জায়গায় হবে বলো? এই জায়গাটায় তাড়াতাড়ি হবে, কারণ এই জায়গাটা তো ঢাল বেশি, এইখানে ঢাল কম, এইখানে ঢাল কম। তাহলে যেখানে ঢাল কম সেখানে মাটি তৈরি হবে, কিন্তু যেখানে ভূমির খাড়া ঢাল রয়েছে সেখানে কিন্তু মাটি তৈরির সুযোগই থাকবে না। এখানে মাটিটা দাঁড়াবে কি? বৃষ্টি যদি হয় মাটিটা ধুয়ে ড্রেনেজ হয়ে চলে যাবে। এবার দেখো জীবজগৎ। 4 নম্বর, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে, ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। তাহলে জীবজগতের ভূমিকা কি মাটি তৈরিতে? এরা কিন্তু মাটিতে কি যোগায়? পুষ্টি যোগায়। তারপরে সময়, মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো। মাটির দানা, মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। যেমন বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়, এগুলো বেলে মাটির বৈশিষ্ট্য। কৃষিকাজ ভালো হয় না। আচ্ছা, এগুলো কিন্তু বেলে মাটির বৈশিষ্ট্য। 2, 3, কটা বৈশিষ্ট্য আছে দেখো? 4খানা বৈশিষ্ট্য দিয়েছে। এবার এঁটেল মাটি বা কাদা মাটির বৈশিষ্ট্য। এঁটেল বা কাদা মাটির দানা সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, ফসল ভালো ফলে। দোআঁশ মাটিতে বালি আর কাদার ভাগ সমান থাকে, এটা হচ্ছে দোআঁশ মাটির কথা বলছে। জল ও বাতাস ও অন্যান্য উপাদান সঠিক মাত্রায় থাকে, সুতরাং এই মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো। তাহলে 3 ধরনের বালি আমরা এখানে পেলাম, বেলে, এঁটেল আর দোআঁশ। এই 3টে মাটি পেলাম। 3টে মাটিরই 4টি করে বৈশিষ্ট্য পেলাম, শুধুমাত্র দোআঁশের পেলাম 3টি করে বৈশিষ্ট্য। তাহলে আমাদের এইটুকু খুব ভালো করে মুখস্থ করতে হবে। এখান থেকে ভালো করে মুখস্থ হবে। একটা বৈশিষ্ট্য আসতেই পারে পরীক্ষায়, না আসার কিছু নেই, তাই তো? এবার এঁটেল মাটির দানার মাপ সূক্ষ্ম, বেলে মাটির স্থূল, দোআঁশ মাটির মাঝারি। জল ধারণ ক্ষমতা এঁটেল মাটির সবচাইতে বেশি, বেলে মাটির সব থেকে কম, আর দোআঁশ মাটির হচ্ছে মাঝারি। হ্যাঁ, ফসল হচ্ছে এটাতে ভালো হয় না, এটাতে ভালো হয়, আর এটাতে সব থেকে ভালো হয় দোআঁশে, তাই তো? আচ্ছা, এবার এইগুলো একটু জাস্ট এগুলো পড়ে নেবে, এগুলো সেরকম অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আচ্ছা, পলি মাটির নানান রকম ব্যবহার। পলি মাটি বলে একটা মাটি আছে। আচ্ছা, এই মাটিটা আবার কি? এটি হচ্ছে নদী বাহিত, নদী অববাহিকা অঞ্চল ছাড়া এটা পাওয়া যাবে না। নদী অববাহিকা যে কি সেটা নদী যে ক্লাসটা নিয়েছিলাম
এই নদী ক্লাস ভিডিও নম্বর 5, এই ক্লাসটি দেখবে, অবশ্যই তোমরা নদী অববাহিকাটা কি সেটা বুঝতে পারবে। তো নদী অববাহিকা যে অঞ্চল, সেই অঞ্চলে পলিমাটি পাওয়া যায়। নদী যখন একটা উৎস অঞ্চল থেকে যখন আসে, পার্বত্য অঞ্চল থেকে, তখন নুড়ি, বালি, কাঁকর, হ্যাঁ, বিভিন্ন কাদা কণা, এগুলো সব বয়ে নিয়ে আসে। তাতে অনেক খনিজ সমৃদ্ধ থাকে, এবং বন্যার সময় সেই জল কি হয়, যখন প্লাবিত হয়ে যায়, প্লাবনভূমিগুলোতে যখন এই জল থিতিয়ে যায়, তখন ওই যে বাহিত পদার্থগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়ে ভূপৃষ্ঠের উপরে, এবং জল যখন চলে যায়, মানে বন্যার জল যখন চলে যায় পুনরায় নদীতে, তখন ওই জায়গাগুলো পলি সমৃদ্ধ হয়ে যায়, এবং সেখানে চাষাবাদও ভালো হয়। সেই জন্য অনেক সময় বন্যাকে দুঃখ বলা হলেও বন্যা কিন্তু অনেক সময় আশীর্বাদও নিয়ে আসে এই প্লাবনভূমির উপরে। আচ্ছা, এখন মূর্তি তৈরি হচ্ছে, মাটির হচ্ছে বিভিন্ন পাত্র তৈরি হচ্ছে, দেখো তৈরি করা হচ্ছে। হ্যাঁ, দেখো মূর্তি, এটা দেখো মাটির বাড়ি তৈরি করা হয়েছে, এই দেখো বিভিন্ন পাত্র তৈরি করা হচ্ছে, ইট তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এইগুলো একটু পড়ে নেবে। আচ্ছা, তাহলে মোটামুটি আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটি বা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এই চ্যানেলটিতে তোমরা প্রায় প্রত্যেকটি ক্লাসেরই ভিডিও পাবে জিওগ্রাফি রিলেটেড। আপাতত এইগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি, মে মাসের মধ্যে এই জিনিসগুলোকে শেষ করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার একটু পাশে থেকো, আমাকে অক্সিজেন জুগিও, একটু সাবস্ক্রাইব করে, যাতে আমি আরও ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। ঠিক আছে, তাহলে অবশ্যই ভালো ভালো করে পড়াশোনা করো তোমরা। হ্যাঁ, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।